আমরা আছি তোমার সাথে। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই। আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই। আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবারে নির্বাচনে আমাদের ঢাকা 11 আসন থেকে দাঁড়িয়েছেন গণশক্তি পার্টির জেনারেল সেক্রেটারি মাসুদুজ্জামান খান। আপনারা সবাই তাকে চেনেন, তাকে নতুন করে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শাহজামান পুলক, বাংলার মুখ টেলিভিশন, ঢাকা। স্যার, আমরা জানি আপনি এবার ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন, তো আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন? আমাদের যেটা হয়, দেখা হওয়ার যে সুযোগ, সেটাকে আমি বলি প্রচারণা। আমরা ঘরে ঘরে যাচ্ছি, সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। এটা কি অনেক বড় বিষয় না? তো আপনি গত বছর না দাঁড়িয়ে এবারই কেন দাঁড়ালেন? তখনও নমিনেশন চাইনি, এখনও আমার। যাই হোক, যেহেতু দল চেয়েছে, সব কিছু মিলে আমার মনে হলো যে এটা একটা সুযোগ। আমি হয়তো বেশ কিছু স্বপ্ন আমার আছে, যে স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে চাই। তরুণদের নিয়ে আপনার কি ভাবনা বা তাদেরকে কি বলার আছে? আমি তরুণ সমাজকে বলবো, আসো আমরা সবাই চেষ্টা করি, ঠিকঠাকভাবে পজিটিভলি চেষ্টা করি, টু সি আ পজিটিভ বাংলাদেশ। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। আমাদের পক্ষ হয়ে সে নির্বাচন করবে। এটা উজ্জ্বল ভাইয়ের আশীর্বাদ। এটা সত্য যে সত্যি একটা সময় ছিল, আজকে থেকে বেশ কয়েক বছর আগে। আজকে আমার যে রাজনীতি, আমি যে রাজনীতিতে বিশ্বাস করি, সেই রাজনীতি আদর্শ উজ্জ্বল ভাই। তাকে দেখে আমি রাজনীতি শিখেছি। আচ্ছা ভাই, আপনি তো পোস্টারগুলো দেখছেন। হ্যাঁ, পোস্টারগুলো আমি দেখলাম, যথেষ্ট ভালো হয়েছে। তবে পোস্টার লাগানোর সময় আমাদের যে নিয়ম কানুন আছে, যে বিধিনিষেধ আছে পোস্টার লাগানোর ক্ষেত্রে, সেইটা তোমরা সবাই মেনে চলবা। ভাই, আজকাল এইসব নিয়ম কানুন কে মানে? কেউ না মানলে না মানুক। তুমি তো তরুণ, আমি তো তরুণ সমাজ। আমরা তো বিশ্বাস করি যে আমরা সত্য কথা বলতে চাই, আমরা পরিশ্রম করতে চাই, আমরা নিয়মকে শ্রদ্ধা জানাতে চাই, আমরা আমাদের আইনকে শ্রদ্ধা জানাতে চাই। যেটা নিয়ম, সেই নিয়মের মধ্যে থেকে আমরা রাজনীতি করব, সেই নিয়মের মধ্যে থেকে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের জাতিকে ভালোবাসবো, আমাদের সমাজের জন্য যা যা করণীয় আমরা সব কিছু করবো, কিন্তু অবশ্যই সব নিয়ম কানুন মানি। একটা ক্লাস হোক। আসসালামু আলাইকুম, আমরা গণশক্তি দল থেকে এসেছিলাম। ম্যাম, যদি একটু সময় দিতেন, একটু কথা বলতাম। সুমন, আমরা কাউকে ডিস্টার্ব না করি, হয়তো ওনারা কথা বলতে চাচ্ছে না। চল চলো প্লিজ, চল। তিনি আমাদের মাসুদ ভাই, চিনেন তো অবশ্যই। আপনাদের আসন থেকে এবার আপনি চাইলে ভিতরে আসতে পারেন। ম্যাম, আমাদের সময়টা খুব কম, মানে বসতে পারবো না, একটু যদি সময় দিতেন। সুমন, আমার মনে হয় তোমরা নিচে যাও, গাড়িতে অপেক্ষা করো, আমি আসছি। ভাই, আপনারা একা রেখে ভাই
তো কি অবস্থা, কেমন চলছে? ভালো ভালো চলছে, অবস্থাও ভালো, সব ঠিকঠাক। পানি দিব? না, ওই বুঝতেই তো পারছো এখন নির্বাচনের প্রচারণায় নেমে বেশ কিছু জায়গায় যাওয়া আসা করতে হচ্ছে। ভালোই তো হলো, এই সূত্রে দেখা হয়ে গেল। তুমি তো অনেক বিজি একজন মানুষ। গ্রাম থেকে আসার পর তুমি দেশের বাইরে চলে গেলে, লতে পড়াশোনা শেষ করলে, এসে আবার পলিটিক্সে যোগ দিলে। সামনে ইলেকশন, খুব বিজি তুমি। আমি তোমার মোটামুটি সব খবরই জানি। আমি গ্রাম থেকে ফেরার 2 মাস পরে তোমার বাবা মারা যায়, স্ট্রোক করেছিলেন। তারপর তোমরা চলে গেলে তোমাদের ফুপুর বাসায় মফস্বল শহরে, সেখানে 1 বছর পড়ালেখা কন্টিনিউ করছিলে। তারও 1 বছর পরে তোমরা ঢাকা এসেছো। ঠিক কোথায় আছো, কি করছো তা আমি জানি না, কিন্তু মানে বাহ, অনেক খোঁজ রেখেছ। বলতে পারো আমি এক অর্থে পালিয়ে তোমাদের বাড়িতে গিয়ে আমি আশ্রয়টা নিয়েছিলাম। আমার নামে হুরিয়া জারি হলো, বাড়ি থেকে আমাকে প্রায় বের করে দিবে, একটা ভুল বোঝাবুঝি সব কিছু। কিন্তু যে মানুষটা আমাকে সবচাইতে বেশি উপকার করলো, আমি চেয়েছি আমি সত্যটা গিয়ে তার কাছে বলি। মানুষটা মারাই গেল। তোমার কাটা দাগটা এখনো আছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ আসি। এই আপু, কি তুমি দাগে পাড়া দিছো? কই দাগে পাড়া দিছো? এই যে দেখো তোমার দাগে পাড়া। আরে এই তো দাগ, কি কর? আরে দাগ কোথায়? দাগ পড়ে গেছে তো। আরে আমার সাথে খেলতে দিছো? আপু তুমি দাগে পাড়া দিছো। আমি তোমাদের খেলতে দিই। আপু দাও তো। না তুমি সব সময় এরকম করো। আমারে ঠকাও, তুমি খেলতে দাও না আমারে। না দিব না। আমি দিব না। তুমি দাগে পাড়া দিছো, আমি তোমারে দিব না। আমি দিব না কইতাছি, দিব না। তোরে আমি আল্লাহ আপু মাথা ফাটা গেছে তো। আয় আপু, হাই দেখি সব তোর জন্য। তোমার জন্যই তো। তুই কিসের জন্য এরকম করলি? তুমি তো আমার ঠকাও। কিসে? হাই রক্ত। এই কিসে? কে উনি? কিসে বাবা? আমি চিনি না। এই দর নিয়ে যাও। এই ব্যাগ এই ব্যাগটা নিয়ে যা। হাই কি হলো? বাবা খেলতেছিলাম। কি পোলাটা কোথেকে এলো? আল্লাহ জানে কোন বিপদের মধ্যে পড়লাম। এই তোরা চিনিস, জানিস ওরে? না না, আমরা করতে গেছি। আমরা
আমরা চিনি না। তো মাথায় আঘাত পেলো কেমনে? এই মাথায় আঘাত পেলো কেমনে ক? তুমি বলো। আব্বা আমরা তো জানি না, আমরা খেলতেছিলাম, কুতকুত খেলতেছিলাম, হঠাৎ করে একটা আ করে আওয়াজ হইলো, আমরা যে দেখি লোকটা পড়ে আছে, মাথায় হাত দেওয়া, মাথা থেকে রক্ত বেরোতেছে, তারপর তো তুমি চলে আসলা, আমরা আর কিচ্ছু জানি না। আল্লাহই জানে কোন জানেন আমার বাড়িতে এসে ঢুকলো। বাবজান, ও বাবজান, বাবজান, শরীরটা এখন কেমন? না না, ওটার দরকার নাই, শুয়ে থাকো শুয়ে থাকো। শরীরটা এখন তোমার কেমন? জি ভালো। আচ্ছা বাবজান, তুমি তো বললা না তুমি কোত্থেকে আইছো, তুমি কে? আমি ঢাকা থেকে আসছি। আপনি কি সাগর নামে কাউকে চিনেন? কোন সাগর? সাগর মোল্লা। সাগর ভাইজান? উনি আমাকে এখানে পাঠাইছে। তুমি সাগর ভাইজানের পোলা? কও কি? একেবারে জায়গা মতো আইসা পড়ছো। ভাইজানকে কতদিন দেখি না, একসাথে আমি আর ভাইজান বড় হয়েছি, ছোটবেলার কত স্মৃতি। আচ্ছা ভাইজানকে নিয়ে আসতা? না মানে ওই হঠাৎ করে চলে আসছি তো। দীপা, খবর পাওয়া গেছে, শোন না, এই লোকটা হচ্ছে আব্বার দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের বড় ছেলে। আব্বা বলছে? হ্যাঁ আব্বাই তো বললো। আচ্ছা আপু, এই লোকটা কেন আসছে? কেন আসছে আমি কেমনে বলবো? আচ্ছা আপু, তুমি যে তার ইট মারছো, এটা যদি আব্বার কাছে বলে দেয়? এখনো পর্যন্ত তো কিছু বলে নাই, আমার মনে হয় না বলবে। ও তাহলে তো লোকটা ভালো আছে। আপু শোনো, এই তোমার তো একটা সরি বলা উচিত। এই তোমার মানে কি? আমাদের সরি বলা উচিত। ইট মারছো তুমি আর আমি সরি বলবো না? এসো কা ফাইজলামি করিস না, চল। না আমি সরি বলবো না। আর চল না, একসাথে যাবো। আমি সরি বলবো না। একসাথে ইট মারছো আপু, না আমি যাবো না। যাও তো, যাও। ও তুমি? জি ওয়াল্লাহ, শুরুতেই তুমি? জি আপনি মানে আমি অনেক সরি, আমি না আসলে দেখে মারি নাই। কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি যে তুমি খেয়াল করো, পরে একটু দেখে মেরো। ঠিক আছে। ঠিক আছে মানে ওকে তুমি আবারও মারবে? না 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 না, আর মারবো না, আর মারবো না, দেখেও না, না দেখেও না, আর মারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপনি চা খাবেন? আদা দিয়ে চা। তুমি চা বানাতে পারো? হ্যাঁ। তুমি বানালে খাবো। ঠিক আছে। জানি না গ্রামে কতদিন আত্মগোপন করে থাকতে হবে, তবে খারাপ লাগছে না। শহরে আমরা প্রতিদিনই শ্রেণী শত্রু বিভাজনের জন্য রাজনীতি করি, তবে গ্রামে বসে বসে শ্রেণী বিভাজনের সত্যিকারের চিত্র দেখতে হয়তো মন্দ লাগবে না। প্রথম দিনেই কপালের ফুটো নিয়ে যাত্রা শুরু করলাম, তবে কপাল ফুটোকারিণীকে দেখে তো খুবই প্রগল্ভ মনে হলো। তার এই প্রগল্ভটাই আমার ভালো লেগেছে।
এটা কি নাম্বার? আব্বা ফেল করি নাই তো। আর একটু হলে তো ফেল করতি। তোরে নিয়ে যে আমি কি করি? আব্বা কি করব, অঙ্ক কমন পড়ে নাই। অঙ্ক কি কমন পড়ার জিনিস? অঙ্ক বুঝা করতে হয়। এটা বাংলা ইংলিশ না যে কমন পড়বো। আসো বাবাজি আসো। কি হয়েছে চাচা? কিছু হয় নাই, কিছু না। আর তুই চুপ থাক। আব্বা চুপ। আর কো না, অঙ্কে আরেকটু হলে ফেল করতো। আব্বা ফেল না, কম নাম্বার পাই। যদি অঙ্কে ফেল করে আমার ইজ্জত এই গ্রামে থাকবে? হ্যাঁ, এই গ্রামে ওর বয়সে সবার বিয়ে হয়ে গেছে। আমি একটু শখ করে মেয়েটারে পড়ালেখা শেখাইতে চাইছি, কিন্তু এইভাবে অঙ্কে ফেল করলে পাস করবে কিভাবে? কি ব্যাপার নিপা, তুমি অঙ্ক পারো না কেন? কেন পারি না আমি তো জানি না, খালি পারি না আর কমন পড়ে না। আচ্ছা, তোমার অঙ্কের টিচার নেই? চাচা ওর অঙ্কের টিচার নেই? আর কেউ না, এই গ্রামে টিচার পাবো কোনখানে? স্কুলই বর্ষা, কিন্তু স্কুলের অঙ্কের টিচার নাই। কি যে এক ঝামেলার মধ্যে পড়ছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ওকে অঙ্ক পড়াবো। আমি তো বসেই থাকি, তেমন কোনো কাজও আমার নেই। না হয় ওকে অঙ্কই পড়ালাম, আমার মনে হয় সময়টাও ভালো লাগবে আমার। তুমি আমার কষ্ট করতে যাবা? কষ্ট করবেন কেন? থাক, দরকার নাই। না, আমার ভালো লাগবে, কিছু একটা করতে পারবো আমি। আমার কোনো সমস্যা আছে? না না। তাহলে পরে। আচ্ছা ঠিক আছে, অঙ্ক করো। এই যে আচ্ছা, আমি আপনাকে কি ডাকবো, ভাই না স্যার? তোমার যা খুশি। আপনাকে তো ভাই ডেকে ফেলছি, আর স্যার ডাকতে পারবো না, আর আপনাকে স্যার স্যার মনেও হয় না। সেটা পরে দেখা যাবে, আগে বলো তুমি অঙ্ক তো ভয় পাও কেন? অঙ্কের নাম শুনলে না আমার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরায়, কিছু বুঝি না। কিন্তু অঙ্ক কিন্তু ভীষণ মজার সাবজেক্ট। অঙ্ক মজার সাবজেক্ট? তাহলে সেটা আপনার জন্য, আমার জন্য তো একটা ভৌতিক সাবজেক্ট, আমার ভাল লাগে না। জানো, আমাদের না জীবনের প্রতিটি মুহূর্তে অঙ্ক কষতে হয়। মনের অজান্তে হলেও অঙ্ক চলেই আসে। সমাজের অঙ্ক, ঘরের অঙ্ক, রাজনীতির অঙ্ক, বেঁচে থাকার অঙ্ক। মানে? হ্যাঁ, মানে বুঝি নাই। আচ্ছা খাতাটা দাও। বাহ, হয়ে গেছে তো, দেখলা তো, এই যে পারলা। এইটা সহজ ছিল, সব সহজ না। সবই সহজ, চেষ্টা করো হয়ে যাবে। এই জন্য এগুলো করে ফেলো। আচ্ছা, আপনি এই যে সারাক্ষণ ঘরে বসে থাকেন, আপনার খারাপ লাগে না? চলেন, আপনাকে পুরো গ্রাম ঘুরাই দেখাবো, আমাদের গ্রামটা অনেক সুন্দর। তুমি দেখাবো? হ্যাঁ, আমি সব জায়গা চিনি, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। চলো তাহলে। জল ছিটে মন ভেজা ভেজা কাজ, এক পা দু পায়ে তোমার আওয়াজ। জল ছিটে মন ভেজা ভেজা কাজ, এক পা দু পায়ে তোমার আওয়াজ। বৃষ্টির দুই অলস ভিড়ে উঠোন আমার পূর্ণ করে, ভাঙা মনে মেঘ আদলে আজি বৃষ্টি পড়ে। ভাঙা মনে মেঘ আদলে আজি বৃষ্টি পড়ে।
দেন দোল দেন। মানে আমি? হ্যাঁ। না এভাবে কোনো সমস্যা নাই, দেন। সত্যি? তোমার আওয়াজ বৃষ্টির দুই অলস ভিড়ে উঠোন আমার পূর্ণ করে ভাঙা মনে মেঘ আদলে আজি বৃষ্টি পড়ে ভাঙা মনে মেঘ আদলে। আপনি বসবেন? আরে না 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 না। আরে ওইদিকে যান না। কেন? ওদিকে গেলে কি সমস্যা? ওদিকে সমস্যা আছে, নিষেধ আছে ওদিকে যাও। চলেন ওদিকে চলেন। দূর আমি আছি, চলো, সমস্যা নেই। না না, ওদিকে কেউ যায় না, যাইতে পারে না, নিষেধ আছে। আসেন। আরে আচ্ছা একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো না। না থাক। আহা বলোই না। আপনি কাউকে ভালোবাসেন? কি হলো বলেন? চলো আমরা ফিরে যাই, চলো। না, আপনি মানে না বললে আমি তো এখান থেকে যাবো না, এখানে দাঁড়ায় থাকবো। হ্যাঁ একটু একটু ভালোবাসছি। একটু একটু? আচ্ছা ঠিক আছে, একটু একটু। নাম কি মেয়েটা? তুমি তোমার বাবার কথা চিন্তা করো। উনি তোমাকে নিয়ে হয়তো চিন্তা করছেন। চলো। আমার বাবা চিন্তা করবে না, যদি চিন্তা করেও থাকে ভালো। মেয়ের জন্য বাবার একটু চিন্তা করে, সমস্যা নেই। নাম কি বলেন না? আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না। বিয়ে করবেন তারে? বলেন না। আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা হইলে কি নাম রাখবেন? আমার জানতে ইচ্ছা হইতেছে। আচ্ছা যাও, আমার বাচ্চা হলে নাম রাখবো হচ্ছে রিমঝিম, যদি মেয়ে হয়। আসো। রিমঝিম? সারা জীবন রাজনীতি করেছি, কোনোদিন বুক কাঁপেনি, কিন্তু আজ একজন রমণীর ছোঁয়ায় আমার বুক কেঁপে গেল। হাজারো গ্রেনেড, বুলেট, বন্দুকের চাইতে নিপার স্পর্শ কত প্রচণ্ড। আমি নিশ্চয়ই নিপাকে ভালোবেসে ফেলেছি। অনিশ্চিত জীবনের সাথে নিশ্চিত আমার এক প্রেমের গল্প। আমার মনে হয় এই জিনিসটা তোমার কাছে থাকা ভালো। আপনি আব্বারে কই না কিছু? আসলে রাজীব আর আমি একে অপরকে ভালোবাসি, অনেক বছর হয়ে গেল। আমরা চাই বিয়ে করে সংসার করতে, কিন্তু আমি এটাও জানি যে আব্বা কোনোভাবে মেনে নেবে না। আপনি আব্বাকে কিছু বললেন না। আব্বা আমারে জানে মারে ফেলাবো, প্লিজ। মানে তুই একটু ঘরে যা তো, ওর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আব্বা আমার তো পড়া শেষ হয় নাই। আরে বাবা পরে পড়িস, যা যা। ঠিক আছে, পরে পরে পড়িস, যা। বসেন। বাবা, আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ হয়েছে, দেখো তো। ছেলে কেমিস্ট্রিতে পড়ে,
তোমার ইউনিভার্সিটিতে কেমন হবে একটু দেখো তো। কেমিস্ট্রিতে পড়ে, ভালো তো। আলহামদুলিল্লাহ। এই দেখো তুমি এখানে আসো বলে আমার এত বড় একটা উপকার হইলো। আমি তো বাবা এইসব কিছুই বুঝি না। দাও দাও দাও। ভালো ছেলে। আপনি এখানে, আর আমি আপনার পুরা গ্রাম খুঁজে বেড়াইতেছি। কি হয়েছে বলো তো? আপনি আমার একটা উপকার করবেন? বলেই দেখো, বন্ধু হিসেবে আমি তোমাকে যে কোনো উপকার করতে পারি। আমি পলাই যাব, আমাকে সাহায্য করবেন? পালাবে মানে? মানে কি হয়েছে? আমি আব্বারে অনেক বোঝানোর চেষ্টা করছি রাজীবের ব্যাপারে, কিন্তু আব্বা কোনোভাবেই মেনে নেবে না। আব্বা ওই যে মাস্টার বাড়ির ছেলেটা আছে না, ওর সাথে আমার বিয়ে ঠিক করতেছে, আর আমি ওই ছেলেরে বিয়ে করতে চাই না। আমি রাজীবরে ছাড়া কারোর সাথে বিয়ে করব না। আপনি আপনি শুধু আমার স্টেশন পর্যন্ত নিয়ে যাবেন। রাজীবের সাথে আমার সব কথাবার্তা ফাইনাল হয়ে আছে, ওই স্টেশনে অপেক্ষা করবে, তারপর আমরা দুজন মিলে ঢাকায় চলে যাব। আপনি আপনি না করবেন না। সেটা কি ঠিক হবে? আপনি তো বলছেন আপনি আমার বন্ধু, আমি যা বলবো আপনি তাই করবেন। আমার এই উপকারটুকু করেন, নইলে আমি বাঁচবো না। আপনি আমারে শুধুমাত্র স্টেশন পর্যন্ত নিয়ে যান, ওইখান থেকে রাজীব আমারে নিয়ে যাবে। আপনি না করেন না, আমার এই সাহায্যটুকু করেন। আর একটু পর কিন্তু ভোর হয়ে যাবে। আমার মনে হচ্ছে না সে আর আসবে। না মানে আমি আমার কথা বলছি না, পরিস্থিতি দেখে বুঝে বলছি। আমি এখন কি করব? বাড়ি ফিরে চলো। আমি বাড়ি গেলে সবাই আমারে মাইনে নিব? এই মুহূর্তে কিছুটা তো জটিলতা আছে, কিন্তু আমি চাচার সাথে কথা বলবো। উনি ভালো মানুষ, উনি অবশ্যই মেনে নেবেন।
নিপা, এভাবে এখানে বসে আর কারোর জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই। মানুষটারে চিনতে পারলাম না, মানুষটারে না চিনলে আমি এতগুলা মানুষের কষ্ট দিলাম। মানুষটাকে আমি চিনতে পারলাম না। এভাবে দীপা কই গেছে? আব্বা আমি কিছু জানি না। সত্যি করে কর, তুই সব জানোস? আব্বা কইলাম তো আমি কিছু জানি না। ক, আমার সময় আছে ক। আব্বা মাসুদ ভাই তো নাই। মাসুদ নাই মানে? মাসুদ চাচা, তুই কই গেছিলি? গ্রামের লোকজন কি ভাবতেছে? আমার যুবতী ভাইয়া রাতের অন্ধকারে একটা পরপুরুষের সাথে ভাইকে গেছে, আমার মান সম্মান কিছু থাকলো? তোরা একদম হাত তুলতে হয় না। তুমি চুপ করো। তোমার আমি বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে এই বাড়িতে জায়গা দিচ্ছি, এই তুমি আমার বিশ্বাস বেইমানি করছো। আব্বা উনার কোনো দোষ নাই। এই কালো কবিরা, আমি একদম আসুন, তোমার যাচ্ছ না কেন? তোমরা যাও। আপু আপু তুমি চলো, চলো তো। চাচা আমি ওরা অনেক বুঝাইছি, ও আমার কথা শুনে নাই। বুঝবি, এই বাপ মরে গেলে বুঝবি। চাচা আপনি আমার কথাটা শুনে, আমি তোমার কোনো কথা শুনবো না। আপনাকে শুনতে হবে চাচা। সে তখন থেকে আমি বলছি যে আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথাই শুনছেন না। আপনি হয়তো জানেন ও রাজীব নামে একটা ছেলেকে পছন্দ করে, ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। সে কারণে ওরা ভেবেছিল গতকাল রাতে স্টেশন থেকে ট্রেনে করে ঢাকা চলে যাবে। ছেলেটা ওর সাথে বিট্রে করেছে। চাচা আপনি আমাকে সন্দেহ করছেন, কিন্তু বিষয়টা আসলে তা না। হ্যাঁ আমার ভুল হয়েছে যে আপনাকে আমি জানাইনি, কিন্তু ও ছোট মানুষ, ওর দোষ নেই, সব দোষ ওই ছেলেটার। আমি ওকে শুধুমাত্র সহযোগিতা করতে চেয়েছি, ও তো আসতেই চাচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে বাড়ি ফিরে নিয়ে আসলাম। আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি চাচা, আপনি ওকে ক্ষমা করে দিন, আপনারই তো মেয়ে। সবই তো বুঝলাম বাবা, কিন্তু আমার মান সম্মান যা যাবার তো গেছে, এটা আমি আর কিভাবে ফিরে পাবো? এটা কি হইল মাসুদ ভাই? এটা বাটপারের লগে প্রেম করলাম, একবারের জন্য বুঝলামও না। যা হয় ভালোর জন্যই হয়, ভালোই হয়েছে। কার ভালো হইল? কি ভালো হইল? না না, এই ছেলে তো একটা প্রতারক, এবং এই প্রতারণা যদি সে বিয়ের পর তোমার সাথে করতো, পালিয়ে যাওয়ার পর করতো, তখন তুমি কি করতা? কি আর করতাম? আত্মহত্যা করতাম। ছি, এসব আবল তাবল কথা বলো না, এগুলো বাজে কথা। আরে আত্মহত্যা কি কোনো সমাধান নাকি? এসব বাজে চিন্তা না করে ভালো কিছু ভাবো। ভালো কিছু চিন্তা কেমনে করব? ভালো তো আমার সাথে কিছু হইল না। আব্বা আমারে বিয়া দিয়ে দিল, সব কিছু বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ। কি হইল? গরম কড়াই থেকে উঠা
আগুনে পড়লাম। কি ভালো হইলো। মাসুদ ভাই, মাসুদ ভাই, আপনার একটু চিঠি আছে। আমি সত্যিই দুঃখিত। আমি কাউকে কোনো কিছু না জানিয়ে এভাবে চলে এলাম। এটাই তো স্বাভাবিক ছিল। কেন এটাই স্বাভাবিক কেন হবে? আমি তো সরি বলছি। দুঃখিত। শুনলাম তুমি দুঃখিত। একটা কথা আমি খুব সুন্দরভাবে বুঝে গেছি। আমরা আমাদের মনের অজান্তেই অনেক অঙ্ক কষে ফেলি। সামাজিক অঙ্ক, পারিবারিক অঙ্ক, রাজনৈতিক অঙ্ক, এমনকি অনুভবের অঙ্কও কষে ফেলি। এমনকি আমাদের অনুভূতিটাকেও অঙ্কের সাথে জড়িয়ে ফেলি। বেশ তো গুছিয়ে নিয়েছো সংসার। তোমার হাজবেন্ড উনি কি করেন? হাজবেন্ড থাকলে কত কিছু করবে। আমি বিয়ে করিনি। বাবা মারা যাওয়ার পর আমি আর রিপা ফুপুর বাসায় চলে আসি। ওখান থেকে পড়াশোনা শেষ করে ঢাকা। রিপার বিয়ে দিয়েছি, ও এখন দেশের বাইরে থাকে। ঢাকায় আসার পর আমি একটা এনজিওতে জব করতাম। এখন আমি আমার নিজের এনজিও চালাই। ওখানে অবহেলিত নারীদের নিয়ে কাজ করছি, ওদের সুখ দুঃখে পাশে থাকি। এই তো এভাবেই সময় চলে যাচ্ছে। তুমি বিয়ে করনি কেন? আমার সময় হয়ে ওঠেনি। এটাকে কি আমি বিশ্বাস করব? সত্যটাই কি বলতে হবে? এত বছর পর সত্যটাই বলা উচিত। রিমঝিমের মার সাথে আমার আর দেখা হয়নি, তাই আসি। তোমার একটা জিনিস আমার কাছে আছে, নিয়ে যাও। ডায়েরিটা ফেলে রেখে এসছি। নাও। তোমার রিমঝিমের মা কে সেটা জানতে পেরেছি।
ছোট্ট একটা কথা বলি, শব্দ শুধু লিখলেই হয় না, সেটা মুখে বলতে হয়।